এই মনটা যদি না থাকতো তাহলে কিছুই মনে পড়তো না। মানসিক সমস্যা আজকের দিনে সবথেকে বড় সমস্যা। আর বর্তমান যুগে মানুষের অতিরিক্ত চাহিদাই এর মূল কারণ। অপরকে অনুকরণ বা ঈর্ষা না করে নিজের মতো করে নিজেকে গড়ে তোলার প্রবণতা আজ প্রায় হারিয়ে গেছে। সেই মনোবৈজ্ঞানিক কারণগুলি নিয়ে আজকের আলোচনা, এবং শেষে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে এই মানসিক সমস্যার ইঙ্গিত কীভাবে পাওয়া যায় ও বিভিন্ন প্রকার মানসিক রোগের ক্ষেত্রে নক্ষত্রের কার্যকরী প্রভাব যেসবগুলো উল্লেখ করা হয়েছে, আজ আমি তা নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী। আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষ, আধ্যাত্মিক, বিভিন্ন ধরনের টোটকা, মুহূর্ত, পূজা ইত্যাদি নানা বিষয়ে আলোচনা শুনতে থাকুন। আচ্ছা, বলতে পারেন কি কারণে মানুষ বেশি কথা বলে? কিছু মানুষ আছে যারা খুব বেশি কথা বলেন। 16টি মনোবৈজ্ঞানিক কারণ এই টকেটিভ নেচারের ভিত্তি হতে পারে। তবে ভিন্ন মানুষের ভিন্ন কারণ, কারো কারো ক্ষেত্রে একাধিক কারণ দায়ী হতে পারে। কারণ হয়তো মানুষটি অ্যাসপারগার টাইপ ডিসঅর্ডারে ভুগছে। এই ডিসঅর্ডার এক ধরনের অটিজম বা মানসিক অস্বাভাবিকতা। হয়তো মানুষটি এক্সট্রোভার্ট অর্থাৎ বহির্মুখী এবং সে মানুষের সাথে মিশতে, কথা বলতে খুব ভালোবাসে। হতে পারে মানুষটি সকামী ব্যক্তি, অর্থাৎ নিজেই নিজের বড়াই করে সুখ পায়। আবার এমন হতে পারে যে মানুষটি সবসময় অন্যের কাছে প্রশংসা খুঁজে বেড়ায়। অন্যের বাহবা না পেলে এদের ভাত হজম হয় না। আবার হতে পারে মানুষটি অসহিষ্ণু, কাজেই ছটফট করতে থাকে আর কথা বলতে থাকে। আবার হয়তো এনাকে কথা বেচেই পেট চালাতে হয়, এমনও হতে পারে। যেমন সেলস ফিল্ডের মানুষ। হয়তো এই ব্যক্তি কল্পনাপ্রবণ, ফলে দুটো অনেক কিছু কল্পনা করে নেন আর বলতে থাকেন। আবার হতে পারেন ইনি লোকেদের মাঝে গিয়ে উত্তেজিত হয়ে পড়েন আর উত্তেজনায় কথা বলতে থাকেন। এছাড়া অনেক কারণ আছে। হতে পারে মানুষটি একাকিত্বে ভোগে, লোক পেলেই কথা বলতে চায়। আবার এমনও হতে পারে যে মানুষটি অন্যের মতামতের তোয়াক্কা করে না, নিজের মতামত যেন তেন প্রকারে প্রতিষ্ঠিত করতে চায়। আবার হতে পারে মানুষটি দাম্ভিক প্রকৃতির, অন্যকে চাপে রাখতে চায় বলে কথা বলে। হতে পারে মানুষটির সামাজিকতার অভাব আছে, জানেই না কোথায় কি বলতে হয়। আবার হতে পারে মানুষটি চরম আত্মকেন্দ্রিক, নিজের কথাই ভাবে, নিজের কথাই বলে, অন্যের কথা শোনার প্রয়োজন মনে করে না। এও হতে পারে যে মানুষটার শোনার দক্ষতা তৈরি হয়নি, শুনতে তার ভালোই লাগে না, শুধু বলতেই ভালো লাগে। আবার এমনও হতে পারে সে নিজের অনুভূতি লুকোতে চায়, তাই কথা দিয়ে সেটাকে ঢাকার চেষ্টা করে। অথবা মানুষটি অন্যের আগ্রহ মেটাতেই কথা বলে, এমনও হতে পারে। আপনি বেশিরভাগ সময় নিজেকে নিয়ে সেটাই ভাবছেন যা আসলে অন্যরা আপনাকে নিয়ে ভাবছে। কেননা অন্যরা আপনাকে নিয়ে কি ভাবে আপনি সবসময় এসব নিয়েই পড়ে থাকছেন। আপনি কেমন থাকবেন সেটা আপনি নির্ধারণ করবেন, অথচ করছে অন্যরা। ব্যাপারটা কেমন যেন হয়ে গেল না? অন্যদের কি আছে, অন্যরা আপনাকে নিয়ে কি ভাবছে, এসব আগাছা মাথা থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলুন। মানুষ কখনোই নিজের অবস্থানে ভালো থাকতে পারে না, কেননা সে যে অবস্থানেই থাকুক না কেন, একটা অন্য মানুষ সে খুঁজে পায় যে তার চাইতেও ভালো আছে। সবকিছু কখনোই আপনার মতো করে হবে না, আপনি সবকিছু বদলাতেও পারবেন না। যখন বাইরের জগৎ আপনার বিপক্ষে থাকবে, তখন বাইরের জগৎ বদলাবার চেষ্টা না করে বদলানোর চেষ্টা করুন নিজের অন্তর জগৎকে। ডেল কার্নেগির সেই স্মরণীয় উক্তি মনে রাখবেন। মনে রাখবেন, আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না, আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করছেন তার উপর। মানসিক রোগের ক্ষেত্রে নক্ষত্রের কি প্রভাব পড়ে সে বিষয়ে কিছু বলি। যে কোনো মানসিক রোগের ক্ষেত্রে যেহেতু চন্দ্র, শনি আর রাহুর প্রভাব সর্বাপেক্ষা বেশি, তাই যেসব নক্ষত্র দ্বারা এই গ্রহ তিনটি যুক্ত হলে বা শনি, চন্দ্র বা রাহু যেসব নক্ষত্রে অবস্থান করলে রোগের প্রকোপ বৃদ্ধি পাবে সেই সম্বন্ধেই আলোচনা করছি সংক্ষেপে। কৃত্তিকা নক্ষত্রে থাকলে অনিদ্রা, মাথা ঘোরা, মস্তিষ্কের জ্বর। রোহিণী নক্ষত্রে থাকলে মাইগ্রেন, উন্মাদ, প্রলাপ বকা,
আদ্রা নক্ষত্রে থাকলে স্নায়ু বিকার, অশ্লেষা নক্ষত্রে থাকলে বিষক্রিয়া ও স্নায়ু দুর্বলতা, মঘা নক্ষত্রে থাকলে হৃদকম্পন বৃদ্ধি পাওয়া ও মূর্ছা যাওয়া, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থাকলে প্রেমজনিত অসাফল্যের কারণে সৃষ্ট মনোরোগ, রক্তচাপ, উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকলে রক্তচাপ, মূর্ছা যাওয়া, মানসিক রোগ, হস্তা নক্ষত্রে থাকলে স্নায়ুশূল উন্মাদনা, চিত্রা নক্ষত্রে থাকলে মস্তিষ্কের জ্বর, অত্যন্ত প্রকট মাথার যন্ত্রণা, স্বাতী নক্ষত্রে থাকলে জটিল ও দীর্ঘ কোনো রোগের জন্য মানসিক রোগ, বিশাখা নক্ষত্রে থাকলে মূর্ছা যাওয়া, ভার্টিগো, অনুরাধা নক্ষত্রে থাকলে পক্ষাঘাত, অনিদ্রা, ভ্রম, মৃগীরোগ, শিরোবেদনা মানে মাথার যন্ত্রণা, জ্যেষ্ঠা নক্ষত্রে থাকলে কম্পনজনিত রোগ, শতবিশা নক্ষত্রে থাকলে সন্নিপাত, ভীষণ জ্বর, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকলে মানসিক রোগ, বিশেষত হঠাৎ হওয়া কোনো বিকৃতি, আর রেবতী নক্ষত্রে থাকলে অবিচারিক ক্রিয়ার প্রভাবে মানে ব্যভিচার করার প্রভাবে সৃষ্ট মানসিক রোগ। আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মানসিক সমস্যার যে সূত্র হলো সেটা তার জন্য মেন দায়ী হচ্ছে চন্দ্র, শনি, বুধ, রাহু, কেতু। অর্থাৎ মানসিক সমস্যার জন্য চন্দ্র, শনি, বুধ, রাহু, কেতু এই গ্রহগুলির একটা বিরাট ভূমিকা দেখা যায়। এছাড়া চতুর্থ ভাব ও চতুর্থ পতির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু যোগ বলছি যাতে মানসিক সমস্যা দেখা যায়। যেমন দুর্বল শনি আর চন্দ্র যদি দ্বাদশ ঘরে থাকে, চন্দ্র শনি একসঙ্গে অবস্থান করে যদি দুর্বল মঙ্গল দ্বারা দৃষ্ট হয়, রাহু চন্দ্র বা কেতু চন্দ্র এক ঘরে থেকে যদি শনি দ্বারা দৃষ্ট হয়, চতুর্থ ঘরে যদি শনি মঙ্গল বা শনি রাহু বা শনি কেতু থাকে, আর ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ গৃহে যদি চন্দ্র বুধ বা চন্দ্র রাহু বা শনি রাহু বা শনি কেতু থাকে। এছাড়াও বুধ বক্রী, রাহু নিচস্থ, বুধ তৃতীয়, ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে থাকে, সেক্ষেত্রেও একই রকম রোগ দেখা যায়। শনি রাহু বা রাহু বুধ এক ঘরে থাকলে এই রোগ দেখা যায়। শনিচন্দ্র লগ্নে এবং সপ্তমে যদি মঙ্গল থাকে তাহলেও মানসিক সমস্যা অনেক সময় দেখা যায়। রবি, মঙ্গল, চন্দ্র একসঙ্গে অবস্থান করে যদি পাপ মধ্যগত হয় তাহলে মানসিক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। লগ্নপতি নিচস্থ ও দুর্বল হলে মানসিক সমস্যার সম্ভাবনা প্রবল থাকে। চতুর্থপতি নিচস্থ ও দুর্বল হলেও মানসিক সমস্যা আসার সম্ভাবনা যথেষ্ট থাকে। এছাড়াও আরও অনেক গ্রহের সন্নিবেশের কারণে মানুষ মানসিক রোগের শিকার হতে পারে। আমি যে পয়েন্টগুলো বললাম তার মধ্যে যে কোনো একটা দেখা গেলেই মানসিক রোগে ভুগবে, এটা ধরে নিলে খুব বড় ভুল হবে। এই নিয়মগুলির পাশাপাশি ওই গ্রহের উপর বৃহস্পতি বা শুক্রের দৃষ্টি আছে কিনা সেটা দেখা আবশ্যক। এইভাবে নানা দিক বিবেচনা করে তবেই সিদ্ধান্তে আসতে হয়। আমার খুব পছন্দের একটা গল্প বলে আমার এই আলোচনা শেষ করব। একবার এক শিক্ষক ক্লাসে এসে ব্ল্যাকবোর্ডে একটা লম্বা দাগ দিয়ে ছাত্রদের উদ্দেশ্যে বললেন, তোমাদের মাঝে কে কে আছে যে এই দাগটাকে না মুছে ছোট করতে পারবেন? অনেক চিন্তা করে ছাত্ররা ব্যর্থ হলো। না মুছে একটা সরল দাগ বা সোজা দাগ কিভাবে ছোট করা যায়? তারপর শিক্ষক দাগটির নিচে আরেকটি দাগ টানলেন, যেটি আগের দাগটির চাইতে বড়। অর্থাৎ আগের দাগটি মোছা ছাড়াই ছোট হয়ে গেল। অন্যকে ছোট করার চাইতে বরং নিজেকে বড় করুন। আপনি যখন নিজে বড় হবেন সে তখন আপনা আপনি ছোট হয়ে যাবে। আমাদের মানসিক সমস্যাটা আমাদের মনের মধ্যে। অন্যকে দোষারোপ না করে নিজেকে নিয়ে ভাবা উচিত, আর সন্তুষ্ট হতে শিখুন। অন্যের কি আছে বা আপনার থেকে অনেক কিছু বেশি আছে এটা না ভেবে কখনো ভেবে দেখেছেন আমাদের দেশের বেশিরভাগ মানুষ আপনার থেকে অনেক খারাপ অবস্থায় আছেন? অর্থাৎ আপনি আপনার চারপাশের মাত্র কয়েকজনকে আপনার চেয়ে ভালো থাকতে দেখে হতাশ হচ্ছেন, কিন্তু ভারতবর্ষের বেশিরভাগ মানুষের চেয়ে আপনি ভালো আছেন সেটা ভাবছেন না। তাই হতাশ না হয়ে নিজেকে তৈরি করুন, যোগ্য হয়ে উঠুন। উচ্চাকাঙ্ক্ষা থাকা ভালো, কিন্তু সেটা লাগাম ছাড়া হওয়া মোটেই উচিত নয়। আর হার মানতে শিখুন। নিজের হার থেকে, নিজের ভুল ত্রুটিগুলো বুঝে তার থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে এগিয়ে চলুন। এছাড়া রাশিচক্র বিচার করে সঠিক প্রতিকার করা অতি প্রয়োজন, এবং নিয়মিত আসন, প্রাণায়াম, কাউন্সেলিং এবং প্রয়োজনে সাইকিয়াট্রিস্টের সঙ্গে পরামর্শ করা যেতে পারে। আমার আলোচনা আজ এই পর্যন্তই।
আলোচনা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।